ডিএম অফিসারকে সাধারণ লোক ভেবে অপমান করলেন গুরুজি। তারপর গুরুজির সাথে যা হল। একটি জীর্ণ বাস স্ট্যান্ডের দৃশ্য। একটি পুরনো বাস থেকে ধুলো ঝেড়ে নেমে আসছে একজন নারী। হ্যাঁ দর্শক, এই যে মহিলাকে দেখছেন, যার পরনে সাধারণ ময়লাটে শাড়ি, হাতে একটি ছোট ব্যাগ, তাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে ইনি এই রাজ্যের একজন ডিএম। কবিতা শর্মা। কবিতা চারপাশে একবার চোখ বুলিয়ে নিলেন। তার চোখে মুগ্ধতা ছিল না, ছিল গভীর পর্যবেক্ষণ। নিয়ামতপুর ব্যস্ত শহর, ছোট ছোট দোকান, রিকশার অবিরাম প্যাডেল, সবজি বাজারের কোলাহল। কিন্তু এই কোলাহলের আড়ালে কবিতা যেন অনুভব করতে পারছিলেন এক চাপা অস্বস্তি, এক অদৃশ্য ভয়ের আবহ। কবিতা হাঁটতে শুরু করলেন। তিনি গ্রামের সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। কবিতা জানতেন, দুর্নীতির শিকড় খুঁজতে হলে মাটির গভীরে নামতে হয়। ওপর থেকে কিছুই দেখা যায় না। এই ছদ্মবেশ তাকে সরাসরি সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, তাদের কষ্ট বুঝতে সাহায্য করবে আর দুর্নীতির আসল চেহারাটা দেখতে পাবে। কবিতা হাঁটছেন একটি ঘন বসতিপূর্ণ এলাকার দিকে। শিশুরা কাদামাটিতে খেলা করছে, পুরুষরা কাজ থেকে ফিরে বিড়ি টানছে, নারীরা উঠোনে বসে গল্প করছে। এই শহরের নাম নিয়ামতপুর। তিনি একটি সরু গলির মুখে এসে দাঁড়ালেন। চারপাশে ছোট ছোট কুঁড়ে ঘর, সিমেন্টের বস্তা দিয়ে তৈরি দেওয়াল, ভাঙাচোড়া টালির ছাদ। এই গলিটার নাম শ্রমিক বস্তি। এখানে শুধু গরিব আর অসহায় মানুষ বাস করে, আর তাদের অসহায়ত্বকে পুঁজি করেই চলে শহরের আসল ব্যবসা। কবিতা এক বাড়ির দরজায় কড়া নাড়লেন। একজন বৃদ্ধা মহিলা দরজা খুলল, যার মুখে ক্লান্তির ছাপ। সেই বৃদ্ধা মহিলাটির নাম মালতী বড়ুয়া। মালতী বড়ুয়া তাকে দেখে একটু অবাক হলেন। কে মা তুমি? এখানে কি চাই? মালতী বড়ুয়ার গলায় সন্দেহ। কবিতা বিনয়ের সাথে জবাব দিলেন, আমি কবিতা, পাশের গ্রাম থেকে এসেছি কাজের খোঁজে। শুনেছি আপনি ভালো মানুষ। আপনার এখানে যদি একটু থাকার জায়গা পাই আর কোনো কাজের সন্ধান দেন। মালতী বড়ুয়া প্রথমেই ইতস্তত করলেও কবিতার সরল মুখ আর বিনম্র আবেদন তাকে রাজি করিয়ে দিল। মালতী বড়ুয়ার ছোট ঘরে কবিতা আশ্রয় পেলেন। এই ঘরটা কবিতার জন্যে শুধু আশ্রয় নয়, ছিল তার অনুসন্ধানের প্রথম ধাপ। কবিতা মালতী বড়ুয়ার ঘরে কাজ করতে করতে তাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার স্বামী অসুস্থ। অনেক চিকিৎসা করেছি, কিন্তু কাজে আসেনি। শুনলাম আপনাদের শহরে একজন কামেল বাবা আছেন, ওনার দয়ায় সব হয়। মালতী বড়ুয়া একটু অবাকই হলেন। তবে এবার কবিতাকে নিয়ামতপুরের গল্প বলছেন, কিন্তু তার গলায় ভয়। দেখো মা কবিতা, মালতী বড়ুয়া ফিসফিস করে বললেন, এই শহরটা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে পচে গেছে। তুমি যে বাবার কথা বলছ, তার নাম বিক্রমশ্রী জ্ঞানন্দ। বাইরে থেকে দেখতে বিশাল আর সুন্দর, কিন্তু আমরা জানি ওখানে কি চলে, তবে কেউ মুখ খুলে বলতে সাহস পায় না। কবিতা মনোযোগ দিয়ে শুনছিল। বাবা কি করেন তিনি? মালতী বড়ুয়া চারপাশে একবার দেখে নিয়ে বললেন, বাবা, সে তো সব কিছুর কর্তা। তার ইশারায় পুলিশ ওঠে বসে, মন্ত্রীরা তার পায়ে লুটিয়ে পড়ে, আর গরিব মানুষের জমি দখল, মেয়েদের গায়েব হওয়া, সব তার পিছনে। কেউ কিছু বলতে পারে না, মুখ খুললে গায়েব হয়ে যায়। কবিতা বুঝতে পারল, তার বাবার ডায়েরিতে লেখা তথ্যটা মিথ্যে ছিল না। বিক্রমশ্রী জ্ঞানান্দই এই দুর্নীতির মূল। কবিতা স্থির চোখে মালতী বড়ুয়ার সব কথা শুনলেন। পরের দিন থেকে কবিতা পরিচালনার কাজ খুঁজতে শুরু করলেন। তার লক্ষ্য একটাই, জ্ঞানদীপ আশ্রমে প্রবেশ করা। অনেক খোঁজাখুঁজির পর মালতী বড়ুয়ার পরিচিত এক লোকের মাধ্যমে কবিতা সেই স্বপ্ন পূরণের পথ খুঁজে পেল। আশ্রমে একজন পরিচ্ছন্ন কর্মী দরকার, যে প্রতিদিন সকালে এসে আশ্রমের মূল অংশটা পরিষ্কার করবেন। এই কাজটা কবিতার জন্য এক বিশাল সুযোগ।
কবিতার টিম ছদ্মবেশে আগে থেকে আশ্রমের একজনের সাথে কথা বলে রেখেছিল। আশ্রমের বিশাল গেট, কবিতার জীর্ণ পোশাকে গেটের সামনে, তার হাতে ঝাড়ু আর বালতি। গেট খুলে একজন যুবক তাকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। কবিতা ভিতরে প্রবেশ করল। জ্ঞানদীপ আশ্রম। বাইরে থেকে দেখতে অসাধারণ, বিশাল গেট, সুন্দর বাগান, শান্ত পরিবেশ। কিন্তু কবিতা জানেন, এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে চরম নোংরামি। তিনি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। তার কাজ আশ্রমের মূল প্রার্থনা কক্ষ আর মহন্তের ব্যক্তিগত কক্ষের বাইরের অংশ পরিষ্কার করা। কবিতা পরিষ্কারের কাজ শুরু করল। তিনি সতর্কতার সাথে চারপাশ পর্যবেক্ষণ করছেন, ছোট ছোট ডিটেলস লক্ষ্য করছেন, যেমন আশ্রমের করিডরে একটি গোপন দরজা, একটি নির্দিষ্ট ধরনের লরি আসা যাওয়া, আর অচেনা লোকদের আনাগোনা। প্রথম কয়েকদিন কবিতা শুধু পরিষ্কারের কাজই করেননি, তিনি আশ্রমের ভিতরের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন, রাতের বেলা কিছু কালো কাঁচের গাড়ি আশ্রমে আসে। কিছু যুবক রাতের বেলা ব্যাগ ভর্তি করে কিছু নিয়ে বের হয়। আর বিক্রমের ব্যক্তিগত কক্ষের পাশেই একটি ছোট দরজা আছে, যা সবসময় তালাবন্ধ থাকে। মালতী বড়ুয়ার কাছ থেকে তিনি জেনেছিলেন, সেই দরজা দিয়ে নাকি কেউ কখনো ভিতরে প্রবেশ করে না। কবিতা বুঝতে পারলেন, এই দরজার পিছনেই লুকিয়ে আছে কোনো রহস্য। কবিতা পরিষ্কারের কাজ করছেন। হঠাৎ তার চোখ পড়ল একটি ঝাড়ুর নিচে লুকানো একটি ছোট পলিথিনের প্যাকেটে। তিনি দ্রুত সেটা তুলে নিলেন। কবিতা দ্রুত পলিথিনটা খুললেন। সাদা গুঁড়ো পদার্থ। তিনি নিশ্চিত হলেন, এটা মাদক। তিনি দ্রুত গুঁড়োটা সরিয়ে ফেললেন এবং নিজের কাছে রাখা ছোট একটি পলিথিনের সামান্য অংশ নিয়ে নিলেন প্রমাণের জন্য। এটা তার প্রথম প্রমাণ, এই আশ্রম সত্যিই মাদক ব্যবসার আকড়া। হঠাৎ পায়ের শব্দ। কবিতা দ্রুত স্বাভাবিক হয়ে ঝাড়ু দিতে শুরু করলেন। এক যুবক এসে তাকে দেখল। যুবকটি টাইগার মাফিয়া, ভিক্কি। তার চোখে সন্দেহ। এই মাইয়া, কি করছিস এতক্ষণ ধরে? ভিক্কির রূপে টাইগার মাফিয়ার কর্কশ গলায় কবিতা চমকে উঠলেন। তার চোখ কবিতার প্রতি সন্দেহভাজন। কবিতা বিনয়ের সাথে জবাব দিলেন, স্যার, পরিষ্কার করছিলাম। বাবা বলেছেন সব যেন ঝকঝকে থাকে। ভিক্কি কবিতার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকল। তার চোখে ছিল নোংরামি আর শয়তানি। ভালো করে পরিষ্কার করিস, আর হ্যাঁ, একটু সাবধানে থাকিস। তার গলায় ছিল স্পষ্ট হুমকি। কবিতা শুধু মাথা নাড়ালেন। তিনি বুঝলেন, টাইগার মাফিয়া তাকে সন্দেহের চোখে দেখছে। কবিতা ভিক্কির যাওয়ার পর দ্রুত ড্রয়িং রুমের একটি গোপন কোণে একটি ছোট ক্যামেরা সেট করলেন, যা তিনি আগে থেকে এনেছিলেন। কবিতা জানতেন ভিক্কির নজর এখন তার ওপর, তাই তাকে আরও সতর্ক হতে হবে। কিন্তু ভিক্কির হুমকি কবিতার সংকল্পকে আরও দৃঢ় করল। তিনি মনে মনে বললেন, এই তো খেলা শুরু হল। কবিতা প্রতিদিনের মতো আশ্রমে কাজ করতে আসতেন। মালতী বড়ুয়াকে তিনি সকালের চা দিলেন। মালতী বড়ুয়া চা খেতে খেতে ফিসফিস করে বললেন, কবিতা মা, গত রাতে শ্রমিক বস্তির অঞ্জলি মেয়েটা গায়েব হয়ে গেছে। তার মা খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সবাই বলছে বাবার লোকরা তাকে তুলে নিয়ে গেছে। কবিতা চমকে উঠলেন। অঞ্জলি, সেই অল্প বয়সী মেয়েটি যাকে তিনি গত কয়েকদিন ধরে শ্রমিক বস্তিতে দেখছিলেন। কবিতার চোখে ক্ষোভ। তিনি মনে মনে সংকল্প করলেন, এই পাচারের রহস্য উন্মোচন করতেই হবে। সেদিন আশ্রমে কাজ করতে গিয়ে কবিতা আরও সতর্ক হলেন। তিনি লক্ষ্য করলেন, আশ্রমের পেছনের দিকের একটি ছোট গোদাম ঘরে কিছু সন্দেহজনক জিনিস রাখা আছে। পুরনো ট্রাঙ্ক, কিছু ভাঙাচোড়া পুতুল, গোদামের ভেতরে একটা মশা তাড়ানোর গন্ধ। এই গোদাম সাধারণত পরিষ্কার করা হয় না, কিন্তু কবিতা বুঝতে পারলেন এখান থেকেই হয়তো নারী পাচারের কাজ চলে। কবিতা গোদাম ঘরের কাছাকাছি গেলেন। একটা লোহার শিক দিয়ে দরজার তালাটা আলগা করার চেষ্টা করলেন। চেষ্টা করতেই তালাটা খুলে গেল। কবিতা গোদাম ঘরে প্রবেশ করলেন। ভেতরে একটা অদ্ভুত গন্ধ। তিনি তার ছোট ফ্ল্যাশলাইট বের করে চারপাশ দেখলেন।
তিনি কিছু মেয়েদের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেলেন। ছোট চুড়ি, পুরনো শাড়ি, একটি ছোট শিশুর খেলনা। তার চোখ আটকে গেল মেঝেতে পড়ে থাকা একটি ছোট্ট ছবি দেখে। অঞ্জলির ছবি। কবিতা শিউরে উঠলেন। তার মানে অঞ্জলি সত্যিই এখানে ছিল, কিন্তু এখন সে নেই, তাকে পাচার করা হয়েছে। হঠাৎ পায়ের শব্দ। কবিতা দ্রুত ছবিটা তুলে নিয়ে নিজের শাড়ির আঁচলে লোকালেন। তিনি ফিরে আসার আগেই ভিক্কি এসে দাঁড়াল। কি করছিলি এখানে? এই ঘরে তো আসার কথা নয় তোর। ভিকির গলায় তীব্র ধমক, তার চোখের রক্ত লাল আভা। কবিতা মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বললেন, স্যার, ঝাড়ুটা ভেতরে পড়ে গিয়েছিল, তাই নিতে এসেছিলাম। ভিকি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তার চোখে সন্দেহের ঝড়। সে কবিতার দিকে এক পা এগিয়ে এসে তার গাল ধরে বলল, বেশি চালাকি করার চেষ্টা করবি না। জানিস তো, এখানে একবার মুখ খুললে সারা জীবনের জন্য মুখ বন্ধ হয়ে যায়। তার গলায় নোংরা ইঙ্গিত ছিল। কবিতা চোখ সরিয়ে নিলেন। কবিতা সেখান থেকে দ্রুত পালিয়ে এলেন। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, অঞ্জলিকে বাঁচাতেই হবে। আর এই ভিকি সবকিছুর হোতা। সেদিন রাতে কবিতা ঘুমোতে পারলেন না। অঞ্জলির ছবিটা তার মনে বারবার ভেসে উঠছিল। একজন ডিএম হয়েও তিনি অসহায়, কারণ তিনি ছদ্মবেশে আছেন। কিন্তু এই অসহায়ত্ব তাকে আরও শক্তিশালী করে তুলল। তিনি জানেন এই সিস্টেমটাকে ভেঙে ফেলতেই হবে। কয়েকদিন পর কবিতা প্রতিদিনের মতো আশ্রমে কাজ করছেন। তিনি বিক্রমের ব্যক্তিগত কক্ষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিক্রমের কক্ষের দরজা সামান্য খোলা। ভেতর থেকে কিছু কথাবার্তা ভেসে আসছে। কবিতা বুঝতে পারলেন এটা তার জন্য একটা সুযোগ। তিনি ধীরে ধীরে দরজার কাছাকাছি গেলেন এবং কান পাতলেন। ভেতর থেকে মন্ত্রীদের গলা ভেসে আসছে, মহন্তজি, এই মাসের কালো টাকাটা রেডি তো? দুবাইতে পাঠাতে হবে। চিন্তা করবেন না মন্ত্রীজি। সব রেডি আছে, সব ব্যবস্থা করে দিয়েছে। আর আপনাদের ভুয়া প্রকল্পের বিলগুলো পাশ হয়ে গেছে। কাজ শুধু কাগজে কলমে, টাকাটা আমাদের পকেটে। এসপি আকরাম সিং কে বলছে, কোনো ঝামেলা করবে না তো? মন্ত্রী বিশ্বনাথের গলা, অনিরুদ্ধ, ও তো আমাদের হাতের পুতুল। তার বউয়ের জন্য নতুন গাড়ি, ছেলের জন্য বিদেশে পড়াশোনার খরচ, সব তো আমাদের পকেট থেকেই যায়। সে মুখ খুললে তার চাকরি যাবে, তার পরিবার পথে বসবে। বিক্রমের গলায় তাচ্ছিল্যের হাসি। কবিতার ছোট অডিও রেকর্ডারটা চালু করলেন। কবিতা জানতেন এইটাই তার দরকার ছিল। মন্ত্রীদের সাথে বিক্রমের এই কথোপকথন, এসপির দুর্নীতি, সব তার রেকর্ডিংয়ে ধরা পড়ছে। তিনি নিঃশ্বাস বন্ধ করে সবকিছু রেকর্ড করতে লাগল। হঠাৎ আশ্রমের ট্রাস্টি নিশান্ত দরজাটা পুরো খুলে দিল। কবিতাকে দেখে সে চমকে উঠল। কবিতাও হতবাক। তুই এখানে কি করছিস? পরিষ্কার করতে এসেছিস নাকি গুপ্তচুরি করতে এসেছিস? কবিতা দ্রুত নিজেকে সামলে নিলেন। স্যার, আমি তো এদিকেই পরিষ্কার করছিলাম। ভাবলাম আপনাদের কোনো কাগজপত্র পড়ে আছে কিনা, তাই উকি মারছিলাম। তার গলায় ভয় ছিল। নিশান্ত কর্কশ গলায়, তোকে যে কাজ দেয়া হয়েছে তুই সেটা করবি। এই ঘরের আশেপাশে তোকে যেন আর না দেখি। বিক্রম শ্রী জ্ঞানানন্দ কক্ষ থেকে বেরিয়ে এলেন। তার চোখে কুটিল হাসি। আহা, নিশান্ত, মেয়েটা নতুন, এখনও আশ্রমের নিয়মকানুন জানে না। বিক্রম কবিতার দিকে এক পা এগিয়ে এলেন। তার চোখে নোংরামি। মা, একটু কাছে আয়। তোর এই নিষ্পাপ মুখ দেখলে মন ভরে যায়। কি চাই তোর? টাকা পয়সা? ভালো কাজ? আমি সব দিতে পারি। তার গলায় স্পষ্ট ইঙ্গিত। কবিতার গা শিউরে উঠল। তার মনে হলো তার বাবার ফাইল থেকে পাওয়া ছবিটা, যেখানে বিক্রমের নোংরা হাতের ছাপ ছিল, সেটা যেন জীবন্ত হয়ে উঠেছে। কবিতা নিজেকে শক্ত করে দূরে সরে গেলেন। না স্যার, আমার কিছু চাই না, আমি শুধু আমার কাজ করছিলাম। বিক্রমের হাসি আরও কুটিল হল। কাজ করছিস? তোর কাজটা আমি ঠিক করে দেব, পরে আমার ঘরে আসিস। তোর সাথে কিছু কথা আছে। তার গলায় ছিল স্পষ্ট হুমকি এবং নোংরা প্রস্তাব। কবিতার চোখে আগুন জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন এইবার চূড়ান্ত অপমান অপেক্ষা করছে। কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন। তিনি জানেন তার পরিচয় প্রকাশ করার সময় এখনও আসেনি। সেদিন সন্ধ্যায় কবিতা আশ্রমে কাজ শেষ করে বাড়িতে ফেললেন। মালতী বড়ুয়া তাকে দেখে চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে মা?
মুখটা এত শুকনো কেন? কবিতা মালতী বড়ুয়াকে কিছু বলতে পারলেন না। তার ভেতরের কষ্টটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি একা ঘরে গিয়ে অঞ্জলির ছবিটা বের করলেন। অঞ্জলি আর কত মেয়ে, আর কতদিন এই নোংরামি চলবে? তার চোখে জল এসে গেল। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, আর নয়, আর নয়, আজ আমি কবিতা শর্মার শপথ নিচ্ছি। এই নোংরা বিক্রম, এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, এসপি, ইন্সপেক্টর সবাইকে আমি আইনের আওতায় আনব। এই অপমান আমি ভুলব না। আজ আমার ছদ্মবেশের শেষ দিন। এবার আমি আমার আসল রূপে ফিরব। কবিতার চোখে দৃঢ় সংকল্পের ছাপ। তার ডিএমের আইডি কার্ডটা তিনি নিজের ব্যাগ থেকে বের করলেন। সেটা হাতে নিয়ে স্থির চোখে তাকিয়ে রইলেন। হ্যাঁ দর্শক, এই ঘটনাটাই ছিল কবিতার জীবনের টার্নিং পয়েন্ট। এই অপমানই তাকে ডিএম কবিতা শর্মা হিসেবে নিজের পরিচয় প্রকাশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। এবার শুরু হবে আসল খেলা, দুর্নীতির বিরুদ্ধে একজন ডিএমের সরাসরি যুদ্ধ। হ্যাঁ দর্শক, এই যে কবিতা শর্মা রাতের অন্ধকারে মালতী বড়ুয়ার ঘরে বসে আছেন, তার হাতে ডিএমের আইডি কার্ড, চোখে জ্বলছে প্রতিজ্ঞার আগুন। কিন্তু এই আগুন শুধু প্রতিশোধের নয়, এই আগুন সত্যের। আজ থেকে আর ছদ্মবেশ নয়, আজ থেকে শুরু হবে আসল যুদ্ধ। কবিতা মোবাইলটা হাতে নিলেন, একটা নম্বর ডায়াল করলেন। রিং হচ্ছে, একবার, দুবার, তৃতীয়বারে ফোনটা ধরা হলো। হ্যালো? গলাটা গম্ভীর কিন্তু পরিচিত। স্যার, আমি কবিতা। আমার বাবার ডায়েরির পাতা ৪৭-এ যে নম্বরটা লেখা ছিল, সেটা আপনার? ফোনের ওপারে নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস। কবিতা, তুমি এখনো বেঁচে আছো? বেঁচে নেই স্যার। আমি ফিরে এসেছি, আর এবার আমি একা নই। কবিতা ফোন কেটে দিলেন। তার চোখে একটা হাসি। এই লোকটির নাম কেউ জানে না। তার বাবার সঙ্গে একসময় কাজ করতেন একজন প্রাক্তন আইবি অফিসার। নাম গোপন, পরিচয় গোপন, কিন্তু তার কাছে আছে নিয়ামতপুরের সবচেয়ে গোপন ফাইল। পরের দিন সকাল, নিয়ামতপুরের আকাশে মেঘ জমছে। কবিতার ময়লা শাড়ি পরেনি, পরনে গোলাপি সালোয়ার কামিজ, কপালে লাল টিপ, চোখে কালো চশমা, হাতে একটা ফাইল। তিনি আর শ্রমিক বস্তির কবিতা নন, তিনি ডিএম কবিতা শর্মা। তিনি সোজা থানায় গেলেন। থানার গেটে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরা অবাক। ম্যাডাম, এসপি আকরমকে ডাকো। কবিতার গলায় এমন একটা কর্তৃত্ব যে কেউ প্রশ্ন করার সাহস পেল না। এসপি আকরম তার চেয়ারে বসে চা খাচ্ছিলেন। কবিতা ঘরে ঢুকতেই চায়ের কাপ হাত থেকে পড়ে গেল। আপনি কে? আমি সেই মেয়েটি, আপনার বউয়ের জন্য গাড়ি কিনে দিয়েছিলাম। সেই? এটা খুলুন। ফাইলে আছে বিক্রমের ব্যাংক স্টেটমেন্ট, দুবাইয়ের টাকা পাঠানোর রসিদ, মন্ত্রী সূর্যকান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, এসপি আকরমের বউয়ের নামে কেনা গাড়ির কাগজ, সব কিছু। আকরমের মুখ ফ্যাকাশে। এটা কিভাবে? আমি সেই মেয়েটি। আপনার ছেলের বিদেশে পড়ার খরচ দিয়েছিলাম সেই মেয়ে, কিন্তু এবার আমি আর দিতে আসিনি, আমি নিতে এসেছি। কবিতা পকেট থেকে একটা পেনড্রাইভ বের করলেন। এটা আপনার বউয়ের গাড়ির ড্যাশক্যামের ফুটেজ। গত মাসে আপনি বিক্রমের আশ্রমে গিয়েছিলেন, সেখানে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। আপনি দেখেছেন কিন্তু চুপ করেছিলেন। আক্রমের হাত কাঁপছে। আমি কিছু করিনি। আপনি করেছেন। আপনি মুখ বন্ধ রেখেছেন, কিন্তু এবার মুখ খুলতে হবে। কবিতা টেবিলে হাত রাখলেন। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। অঞ্জলিকে খুঁজে বের করুন ২৪ ঘন্টার মধ্যে, নইলে এই ফাইল সোজা দিল্লি যাবে, আর আপনার চাকরি, আপনার পরিবার সব শেষ। আকরম মাথা নিচু করলেন। আমি চেষ্টা করব। চেষ্টা নয়, করতে হবে। বিকেল কবিতা জেলা কালেক্টরেটে বসে আছেন। তার সামনে বসে আছেন মন্ত্রী সূর্যকান্ত। মন্ত্রী হাসছেন। ম্যাডাম, আপনি তো নতুন, এখানে সবকিছু একটু আলাদা। কবিতা হাসলেন। আমি জানি, আপনাদের ভুয়া প্রকল্পের বিল পাশ হয়ে গেছে, কাগজে কলমে কাজ, পকেটে টাকা। মন্ত্রী চমকে উঠলেন। এটা আপনি কি বলছেন? আমি বলছি, আপনার দুবাইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে আছে, আর আপনার সঙ্গে বিক্রমের ফোন কলের রেকর্ডিংও আছে। মন্ত্রী উঠে দাঁড়ালেন। আপনি জানেন না আমি কে? আমি জানি, আপনি সেই মন্ত্রী যিনি গরিবের জমি কিনে বিক্রমকে দিয়েছেন আর বিনিময়ে পেয়েছেন কালো টাকা।
আশ্রমের পেছনের গোদাম দরজা খোলা ভেতরে অন্ধকার কবিতা ফ্ল্যাশলাইট জ্বালালেন মেঝেতে পড়ে আছে অঞ্জলি হাত পা বাঁধা মুখে টেপ কবিতা দৌড়ে গেলেন অঞ্জলির চোখে জল কিন্তু হঠাৎ আলো জ্বলে উঠল চারপাশ থেকে 10 জন লোক সবার হাতে অস্ত্র মাঝখানে ভিকি টাইগার মাফিয়া ম্যাডাম স্বাগত ভিকির গলায় হাসি তুমি ভেবেছিলে আমরা জানি না কবিতা শান্ত গলায় বললেন আমি ভেবেছিলাম তুমি বোকা কিন্তু তুমি আরও বোকা ভিকি অবাক কি বলছো তোমার পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আমার লোক ভিকি ঘুরল তার পেছনে দাঁড়িয়ে থাকার লোকটা হঠাৎ ভিকির গলায় বন্দুক ঠেকিয়ে বলল ও মাফিয়া কি সাবধানে থাকতে হয় না হাত তুলে দাঁড়া সবাই অবাক আক্রমে গেলেন স্যার আমি আপনার সঙ্গে ছিলাম না আমি কবিতা ম্যাডামের সঙ্গে ভিকি চিৎকার করল তুমি বিশ্বাসঘাতক না আমি সত্যের সঙ্গে কবিতা অঞ্জলির বাঁধন খুললেন অঞ্জলি কাঁদছে ম্যাডাম আমাকে বাঁচিয়েছেন তুমি বেঁচেছ এটাই আমার জয় কিন্তু হঠাৎ একটা গুলির শব্দ ভিকি পড়ে গেল তার হাত থেকে বন্দুক পড়ে গেল পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা যিনি অজ্ঞাত ধীরে ধীরে এগিয়ে এলেন মুখে মাস্ক কে আপনি কবিতা জিজ্ঞাসা করলেন লোকটা মাস্ক খুললেন বয়স্ক মুখ চোখে জল আমি তোমার বাবার সঙ্গী কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার বাবার অসম্পূর্ণ কাজ আমি শেষ করব কবিতার চোখে জল পরের দিন সকাল নিয়ামতপুরের সংবাদপত্রে হেডলাইন ডিএম কবিতা শর্মার নেতৃত্বে জ্ঞানদীপ আশ্রমে রেড বিক্রমশ্রী জ্ঞানন্ধ গ্রেফতার মাদক নারী পাচার কালো টাকার জাল ভাঙল আশ্রমের গেটে দাঁড়িয়ে কবিতা তার পেছনে অঞ্জলি অঞ্জলির মা কাঁদছে ম্যাডাম আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন হ্যাঁ দর্শক এই যে কবিতা শর্মা যিনি একা এসেছিলেন কিন্তু এখন তার সঙ্গে আছে সত্য আর সত্যের জয় হবেই ভিডিওতে লাইক না করে থাকলে এক্ষুনি লাইক করুন